আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সংলাপ শুরু। খারাপ ভোটের পরিণতি সম্পর্কে ইসিকে সতর্ক করলেন বিশিষ্টজনেরা। দেশ পুনর্গঠনে প্রবাসীদের এগিয়ে আসতে বললেন প্রধান উপদেষ্টা। দর্শক সারিতে না থেকে মাঠে নেমে দেশের জন্য খেলার আহ্বান। বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর আক্রমণে বন্ধ হয় বাংলাদেশের আকাশ সীমায় পাকিস্তানি বিমান বাহিনীর উড্ডয়ন। এবং ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিবেশ রক্ষায় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইএসকিউএনএল লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ শুরু হয়। বিকেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকদের সঙ্গে হবে সংলাপ। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন নাজিব বেগ। আমরা সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। নাজিব, নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। রোডম্যাপ অনুযায়ী এই মাসের শেষ থেকেই মূলত অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হওয়ার কথা ছিল। সেই হিসেবে আজকে থেকে মূলত সংলাপটি শুরু হলো। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সকাল 10:30টায় বৈঠকটি সংলাপটি শুরু হয়। সেটি শেষ হয়েছে বেলা 1:30টার দিকে। এখানে মূলত অংশ নিয়েছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবাইদ ফেরদৌস সহ 13 জন প্রতিনিধি মূলত এই সংলাপে অংশ নিয়েছিলেন। তারা যেটি বলবার চেষ্টা করেছেন, রাশেদা কে চৌধুরী তিনি যেটি সংলাপে বলেছেন যে স্বচ্ছ নির্বাচন করতে নির্বাচন কমিশনের একটি সাহস দেখাতে হবে, শুধু সদিচ্ছা থাকলেই হবে না। পাশাপাশি তারা আগামী সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্ব দেখতে চেয়েছেন 33%। সেই সাথে সোশ্যাল মিডিয়ায় যে অপব্যবহার সেটি বন্ধ করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এবং সংলাপে মূলত বিভিন্ন যারা অংশ নিয়েছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, তারা যদি বলছেন যে সরকারের কোনো বাধা যদি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন পায় সেটি যেন জনগণের সামনে তারা প্রকাশ করে। সেই সাথে সংখ্যালঘুদের ভোটের দিনে বিশেষ করে তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা তারা বলেছেন। আমরা কথা বলছিলাম এই সংলাপে অংশ নেওয়া সোহরাব হোসেনের সঙ্গে, জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি বলেছেন যে সরকার যেন নির্বাচন কমিশনের উপর কোনো খবরদারি করতে না পারে, ইসি যেন বরং সরকারের উপর খবরদারি করতে পারে, তাহলেই আসলে সুষ্ঠু নির্বাচনে আর এক ধাপ এগিয়ে যাবে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সব পক্ষ থেকে তারা সহযোগিতার কথা বলছেন। বিকেল নাগাদ মানে 2:30টায় সময় মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠকে বসবে। সেই সাথে জানিয়ে রাখি যে দুর্গাপূজার ছুটি শেষে আগামী মাসে মূলত নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধাপে ধাপে সংলাপে বসবে নির্বাচন কমিশন। দেখিতা, ধন্যবাদ নাজিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠনের কাজে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত NRB কানেক্ট ডে অনুষ্ঠানে ভাষণ দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কুইজে আমেরিকার বিভিন্ন স্টেট সহ অন্যান্য দেশে বসবাসকারী প্রবাসীদের এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তলানিতে পৌঁছে যাওয়া আমাদের অর্থনীতিতে প্রাণের সঞ্চার করেছেন প্রবাসীরা। তাদেরকে আর কোনোদিন কোনোভাবেই আলাদা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ সম্বন্ধে নতুন নতুন মাত্রাগুলোকে যোগ করার জন্য আপনাদের দৃষ্টি জানার জন্য আমি চেষ্টা করছি, বিদেশিদের কাছেও চেষ্টা করছি, যারা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে বলছি যে বাংলাদেশ এখানে এই তারুণ্যের কারণে যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা সেই কারখানা তোমার নিজের তো সে করার দরকার না, এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমরা কারখানা চালাতে, তার চেয়ে বড় কারখানা এখানে বসে লোক তো আছে এখানে,
এই ঝামেলা থেকে বেঁচে যাবে। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দর্শক সারিতে বসে নয়, এবার মাঠে নেমে দেশের জন্য খেলুন। ছাত্রদের অভ্যুত্থান হলো, সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এই শক্তিটা যেন হারিয়ে না। বিএনপি মহাসচিব তার বক্তব্যে তরুণ নেতৃত্বের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেন। আলোচনায় শোষণ বঞ্চনাহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরেন এনসিপি নেতা আখতার হোসেন ও ডক্টর তাসনিম জারা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত হয় দুটি প্যানেল আলোচনা, ব্রিজিং বর্ডার্স, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এঙ্গেজমেন্ট এবং শেপিং টুমরো, দ্য ফিউচার অব বাংলাদেশ। অনুষ্ঠানে শুভেচ্ছা নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এনআরবি কানেক্ট ডে নামের এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসের সঙ্গে বাংলাদেশিদের সম্পর্ককে আরও দৃঢ় করার নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করা হলো। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা। এতে ফার্মগেট বাংলা মোটর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, সিন্ডিকেটের কারণে সুযোগ পেয়েও তারা মালয়েশিয়ায় যেতে পারেনি। সমস্যার সমাধান না করে সরকার শ্রমিকদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করছে অভিযোগ তাদের। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। সব প্রক্রিয়া সম্পন্নের পরও গেল বছর শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে পারেননি কয়েক হাজার কর্মী। সরকার ও এজেন্সির সঙ্গে আলোচনায় সমাধান না পেয়ে ঢাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধে কারওয়ান বাজার এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। শ্রমিকদের দাবি, লাখ লাখ টাকা খরচ করে উন্নত জীবনের স্বপ্ন দেখিলেও বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। 5 থেকে 6 লক্ষ টাকা দিচ্ছে, আমাদের এটাকে অপরাধ। 2 বছর ধরে আশ্বাস দিচ্ছে, এখন পর্যন্ত আমাদের কোনো অগ্রগতি হচ্ছে না। সরকার জটিলতা দূর করে দ্রুত মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। যদি দাবি না মানে আমাদের বাধ্য করতে হবে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। মহান স্বাধীনতা যুদ্ধে 1971-এর 23 ডিসেম্বর আক্রমণ শুরু করেছিল বিমান বাহিনী। বিমান বাহিনীর আক্রমণ বাংলাদেশের আকাশসীমায় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা ও স্থলবাহিনীর রসদ সরবরাহ বন্ধ করতে সহায়তা করে। এর কয়েকদিনের মধ্যে 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর ৪৫ জন অফিসার ও ক্যাডেট পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। ৬৭৩ জন বিমান সেনাও পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে অংশ নেন মুক্তিযুদ্ধে। ওই সময়ে পাকিস্তানি বাহিনীকে আকাশপথে প্রতিরোধের ব্যবস্থা না থাকায় পাকিস্তান ত্যাগী অফিসার, ক্যাডেট ও বিমান সেনারাই বাংলাদেশ বিমান বাহিনীর বীজ বপন করেন। একটি করে DC-3 অর্টার ও অ্যালোয়েড হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয় বিমান বাহিনীর। আসামের পরিত্যক্ত বিমানক্ষেত্র ডিমাপুরে চলে 2 মাসের প্রশিক্ষণ। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান AK খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট, যার নেতৃত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টরের অপারেশন কমান্ডার, স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদকে। চট্টগ্রামের মদুনাঘাট বিদ্যুৎ সাবস্টেশনে আক্রমণের সময় তিনি আহত হয়ে আরোগ্যের পথে ছিলেন। আমি গণবাহিনীটা দেখাশোনা শুরু করলাম, গেরিলা ফোর্স অফ সেক্টর 1। আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায়। প্রথম স্ট্রাইকে ট্রান্সফর্মার সবচেয়ে বড় যেটা কাছে ছিল। কিলো ফ্লাইটের অন্য অফিসারদের মধ্যে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম, ক্যাপ্টেন আব্দুল খালেক, ক্যাপ্টেন শাহাবুদ্দিন, ক্যাপ্টেন আকরাম, ক্যাপ্টেন শরফুদ্দিন, ক্যাপ্টেন কাজী আব্দুল সাত্তার এবং ক্যাপ্টেন আব্দুল মুকিত। আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেসে আনা, তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম। যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে, যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা। ৩রা ডিসেম্বর 1971 প্রথম অভিযান।
ভারতের কৈলশহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরামের নেতৃত্বে একটি অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করা হয়। ভারতের আগরতলার পূর্বে তেলিয়ামোড়া পাহাড়ি এলাকার একটি টিলার ওপর থেকে অ্যালুয়েট হেলিকপ্টার নিয়ে নারায়ণগঞ্জে অভিযান শুরু করেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হেনে ধ্বংস করে দেওয়া হয় ডিপো। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে, ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক and start the war. প্রথম সফল অভিযানের পর আরও 12 দিন পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালায় বাংলাদেশ বিমান বাহিনী। এই অভিযানগুলো মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করে। 1971-এর 28 সেপ্টেম্বর গঠিত কিলো ফ্লাইটই বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী। সময়ের সাথে সাথে আরও উন্নত ও আধুনিক হয়ে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষায় একটি শক্তিশালী বাহিনীর নাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষায় ব্যক্তিকেন্দ্রিক নয়, সার্বিক কাঠামো নিয়ে সমালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানী পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত হয়ে নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মুশাহিদুর রনির রিপোর্ট। নদী ঘিরে সকল সমাজ সভ্যতার সূত্রপাত হলেও শতাব্দীর পর শতাব্দী অদূরদর্শী দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে অগুন্তি নদী। তথ্য বলছে দেশের নদীপথের দৈর্ঘ্য 24,000 কিলোমিটার হলেও ব্যবহার উপযোগী রয়েছে 4,000 কিলোমিটারেরও কম। এমন বাস্তবতায় নদী রক্ষায় নিরলস কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূষিত করা হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডে। নদী যারা দখলদার তাদের কিন্তু একটা রাজনৈতিক ঐক্য আছে, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি কারো কিন্তু কোনো ভেদাভেদ নেই, তারা সবাই এক। সরকারি জায়গা বেসরকারি জায়গা দখল যারা করেন এদের কিন্তু কোনো দল নেই, সব দলেই কিন্তু এই জমি দখল বালু ক্ষেত্র এরা একত্রিত। 7টা বিভাগের 8টা নদীকে এই যে দখল দূষণ মুক্ত করার ঘোষণা দিয়েছেন, অন্তত কাজটা শুরু হোক। একটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল তৈরি হবে। একটা আমরা বাংলাদেশের অন্য অন্য নদীগুলোকে কীভাবে দখল ও দূষণমুক্ত করতে পারি সেটার আমরা একটা গাইডলাইন পাবো। নদী কেবল জীবন্ত সত্তাই নয়, অজস্র প্রাণের আধারও নদী। আর্থসামাজিক উন্নয়নে তাই নদী রক্ষার বিকল্প নয়। The objective of World Rivers Day is to try and increase awareness of the many values of our rivers, but at the same time it tries to promote greater river stewardship across the globe. নদী রক্ষা যে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এটা কিন্তু কারো একক কাজ নয়। এককভাবে সরকার এটাকে করতে পারবে না, এককভাবে সংস্থাও করতে পারবে না। মিনিস্ট্রি থেকে শুরু করে একেবারে নদীর পাড়ের একজন মানুষ, এর মধ্যে যদি একটা চেইন তৈরি করতে পারি তাহলে কিন্তু নদী রক্ষা করতে পারবো। নদী রক্ষা কমিশন এখন পর্যন্ত নদীর পক্ষে একটা মামলা করলো না, সেটা নিয়ে কোনো ভয়েস রেজ কিংবা সিরিয়াস কোনো নদী নিয়ে একটা নদী পথকে উদ্ধার করা কিংবা একটা নদীকে উদ্ধার করা নিয়ে যে সিরিয়াস মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করি সেগুলো কম, নাই বললে ভুল হবে। দেশের নদী বাঁচানো অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক ব্যক্তি, সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তারা জনসচেতন সৃষ্টি করেছে, দখল দূষণ রোধে সোচ্চার ভূমিকা পালন করছে, নানাভাবে নদী রক্ষায় ভূমিকা রাখছেন। এমন পরিস্থিতিতে কর্মপন্থা ভিন্ন হলেও প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় অভিন্ন উদ্দেশ্যে কাজ করার আহ্বান বিশিষ্টজনদের। নদী প্রাণ একটি দেশ এবং বাংলাদেশে কিন্তু আমরা যদি বলি নদীর উপরেই কিন্তু আমরা বেঁচে ছিলাম এবং নদী দিয়েই কিন্তু সব কিছু হতো এক সময়। সেই নদীকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে আমরা যে আজকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে,
আজকে এটা নিয়ে নানা ধরনের পরিকল্পনা করতে হচ্ছে এবং একটা বিশাল কিন্তু একটা খরচের ব্যাপারও আছে কিন্তু এখানে। পরিবেশ প্রকৃতিকে নিয়ে আমাদের যা করা উচিত না সেই ধরনের কাজগুলোই কিন্তু করে যাচ্ছি আমরা দিনের পর দিন। সুতরাং এই কাজটির থেকে বিরত থাকতে হলে এবং এই কাজটিকে সহনীয় জায়গা আনতে হলে আমাদের কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা যারা আছি এখানে, আমাদের হাতগুলো যেমন এক করতে হবে এবং সারা বাংলাদেশে আমাদের কিন্তু এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে এই নদী আমাদের, এই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পরিবেশের কাজটা কিন্তু কখনোই ব্যক্তির কাজ হতে পারে না, এটা সমাজের জন্য আপনি করবেন। যখনই আপনি ব্যক্তি স্বার্থকে আপনার আন্দোলনের মধ্যে আনবেন, তখনই দেখবেন ইস্যুতে আপনি না থেকে সমালোচনায় চলে যান। আপনি যেটা করবেন পরিবেশ আন্দোলন করতে গিয়ে, সেটা হচ্ছে সিস্টেমের ক্রিটিসিজম। আপনি ব্যক্তিকেন্দ্রিক সমালোচনায় যখনই যাবেন, এটা তখনই হবে যখন ব্যক্তি স্বার্থটার ভিতরে ঢুকে যাবে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা ও রেডিও ভূমি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দেবেন। সাক্ষ্য গ্রহণের আগে ট্রাইব্যুনালে জব্দকৃত ভিডিও প্রদর্শন করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলার সময় রাজধানী বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড সহ যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর ভিডিও ফুটেজ দেখানো হয়। বেলা 2:45 থেকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করবেন মামলা তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর। নিটল ডাটা কৃষি সংবাদ। সাতক্ষীরার তালা উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য দুগ্ধ খামার। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব খামারে উৎপাদিত দুধ সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। এতে ওই এলাকায় নতুন করে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন। প্রকৃতি সংবাদ। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ফ্রান্সের প্যারিসে পরিচ্ছন্নতা কর্মসূচি হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনুস চত্বর সহ বিভিন্ন স্থান পরিচ্ছন্ন করেন প্রবাসীরা। স্বেচ্ছাসেবী সংগঠন সলিডারিটি এশিয়া ফ্রান্সের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি ফরাসি এবং ভিনদেশিরাও। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সংলাপ শুরু। খারাপ ভোটের পরিণতি সম্পর্কে ইসিকে সতর্ক করলেন বিশিষ্টজনেরা। দেশ পুনর্গঠনে প্রবাসীদের এগিয়ে আসতে বললেন প্রধান উপদেষ্টা। দর্শক সারিতে না থেকে মাঠে নেমে দেশের জন্য খেলার আহ্বান। বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ। মহান মুক্তিযুদ্ধে বাহিনীর আক্রমণে বন্ধ হয় বাংলাদেশের আকাশ সীমায় পাকিস্তান বিমান বাহিনীর উড্ডয়ন। এবং ব্যক্তিকেন্দ্রিক নয়, পরিবেশ রক্ষায় কাঠামোগত সমালোচনা করতে বলেছেন পরিবেশ উপদেষ্টা। নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরলস প্রচেষ্টার আহ্বান। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।